কলকাতার এক ধুলোমাখা ঘুমন্ত গলিতে সময় যেন থমকে গিয়েছিল। পুরনো কাঠের গন্ধ, ধূপের হালকা সুবাস আর ফিকে হয়ে আসা দেয়ালের রং সব কিছু মিলেমিশে ইরার ওয়ার্কশপটাকে একটা অন্য জগতে পরিণত করেছিল। মিডল এজড ফিমেলের একটা কাঠামো ছিল না, এটা ছিল তার পূর্বপুরুষদের রক্তের ঘাম আর স্বপ্নের জীবন্ত ইতিহাস। কিন্তু ইতিহাস এখন ঋণের বোঝায় নত। মিডল এজড ফিমেলের আশা বিকেলের ম্লান আলোয় ইরা একটা পুরনো কাঠের পুতুলের মুখে রং লাগাচ্ছিল। তার আঙুলগুলো অভ্যাসবশত চলছিল, কিন্তু মনটা ছিল বিক্ষিপ্ত। ডেভেলপারদের পাঠানো শেষ চিঠিটা তার টেবিলের এক কোণে পড়ে আছে, একটা হুমকির মতো। মা, আমাদের পুতুলদেরকে আর কেউ দেখবে না? তার ছোট্ট চোখে এক রাশ প্রশ্ন, যা ইরার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ইরা মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসার চেষ্টা করল। কেন দেখবে না সোনা, নিশ্চয়ই দেখবে। কিন্তু তার নিজের গলাটাই কেঁপে গেল। এই শিল্প, এই ঐতিহ্য সবই কি তার চোখের সামনে শেষ হয়ে যাবে? হতাশার এক চরম মুহূর্তে সে ল্যাপটপটা খুলল। কলাকৃতি ফাউন্ডেশন, এই একটাই আশা এখন। সে অনুদানের জন্য একটি আবেগঘন ইমেল লিখতে শুরু করল। প্রতিটি শব্দে মিশেছিল তার যন্ত্রণা, তার সংগ্রাম আর তার শিল্পের প্রতি ভালোবাসা। ইমেলটা লেখা শেষ করে তার চোখ ঝাপসা হয়ে এল। পুরনো স্মৃতির তাড়নায় কম্পোজ বক্সের ফিল্ডে সে নিজের অজান্তেই একটা বহু পুরনো, প্রায় বিস্মৃত ইমেল আইডি টাইপ করে ফেলল। রোহান কলকাতা @hotmail.com। 1000 মাইল দূরে মুম্বাইয়ের এক কাঁচ ঘেরা বিলাসবহুল অফিসে রোহন তার ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছিল। তার সামনে $1,000,000 চুক্তিপত্র, কিন্তু তার মনটা সেখানে ছিল না। হঠাৎ একটা পুরনো ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন এলো, যা সে প্রায় ভুলেই গিয়েছিল। কৌতূহলবশত সে ইমেলটা খুলল। প্রেরকের নামটা দেখে তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। ইরা। ইমেলটা পড়তে পড়তে তার চারপাশের কাঁচের দেওয়ালগুলো যেন ভেঙে পড়ছিল, আর সে ফিরে যাচ্ছিল উত্তর কলকাতার সেই ধুলোমাখা গলিতে। পুতুলের ওয়ার্কশপ, কাঠের গন্ধ আর ইরার উজ্জ্বল চোখ। সে তার আত্মাকে বিক্রি করে দিয়েছে এই কাঁচের ঘরের জন্য। অপরাধবোধের এক তীব্র স্রোত তাকে গ্রাস করল। সে শুধু টাকা পাঠিয়ে এই দায় থেকে মুক্তি পেতে পারবে না। সে তার সেক্রেটারিকে ডাকল, আমার কলকাতার ফ্লাইট বুক করো, আজ রাতেই। তাকে ফিরতে হবে, শুধু ইরার জন্য নয়, নিজের হারিয়ে যাওয়া সত্তার জন্যও তাকে ফিরতে হবে। মিডল আয়েজ পর কলকাতার ভেজা বাতাসে রোহনের নিঃশ্বাস ভারী হয়ে এলো। মুম্বাইয়ের কৃত্রিমতার পর এই শহরের নিজস্ব গন্ধটা তাকে এক অদ্ভুত নস্টালজিয়ায় আচ্ছন্ন করে ফেলল। একটা ট্যাক্সি নিয়ে সে সোজা চলে এলো উত্তর কলকাতার সেই পরিচিত গলিতে। কিছুই বদলায়নি, শুধু সময় যেন সব কিছুকে আরও একটু পুরনো, আরও একটু মলিন করে দিয়েছে। ওয়ার্কশপের দরজার সামনে এসে
তার পা দুটো যেন মাটিতে আটকে গেল। দরজাটা খোলাই ছিল। ভেতর থেকে ভেসে আসছিল কাঠের ওপর ছেনি চলার শব্দ। রোহন ভেতরে পা রাখতেই ইরা মুখ তুলে তাকাল। তার চোখে প্রথমে ছিল বিস্ময়, তারপর অবিশ্বাস এবং শেষে এক কঠিন শীতলতা। তুমি তুমি রোহান কি বলবে ভেবে পেল না। এত বছর পর তাদের প্রথম কথোপকথনটা যে এভাবে শুরু হবে সে ভাবেনি। আমি আ ও তাই দয়া করতে এসেছ? রোহন নিজেকে সামলে নিল। সে তার কর্পোরেট মুখোশটা পরে নিল। আমি দয়া করতে আসিনি ইরা, আমি একটা ব্যবসায়িক প্রস্তাব নিয়ে এসেছি। মিডল এজড ফিমেল ফাইল বের করল। সে তার ব্রিফকেস থেকে একটা ফাইল বের করল। আমি এই ওয়ার্কশপটা কিনে নিতে চাই। বাজার দরের চেয়ে অনেক ভালো দাম দেব। তোমার সব ঋণ শোধ হয়ে যাবে, আর তুমি একটা নতুন জীবন শুরু করতে পারবে। ইরার মুখটা রাগে লাল হয়ে গেল। সে রোহনের দিকে এগিয়ে এলো। তার চোখে আগুন জ্বলছিল। বেরিয়ে যাও, সে চিৎকার করে বলল। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। এটা শুধু একটা সম্পত্তি নয় রোহন, এটা আমার পরিচয়, আমার পূর্বপুরুষদের সম্মান। তুমি সেটা কোনোদিন বুঝবে না। তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই ওয়ার্কশপের ভেতর থেকে একজন বৃদ্ধ কারিগর বেরিয়ে এলেন। তার নাম কারিগর দাদা। তিনি ইরার বাবার বন্ধু ছিলেন। তিনি রোহনকে দেখে চমকে উঠলেন। রোহনবাবু, তুমি? রোহন অপ্রস্তুত হয়ে গেল। কারিগর দাদার চোখে ছিল অতীতের স্নেহ। হঠাৎ করেই তার মনে পড়ে গেল এক ঝলমলে শৈশবের স্মৃতি। এই ওয়ার্কশপে সে আর ইরা একসাথে মাটির পুতুল বানাত। ইরা পুতুলের মুখে রং করত, আর সে বানাত কাঠের ছোট ছোট তলোয়ার। তাদের রাজারানীর গল্পগুলো এই ওয়ার্কশপের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতো। সেই স্মৃতিটা রোহনের বুকের ভেতরটা তোলপাড় করে দিল। সে বুঝতে পারছিল সে শুধু একটা সম্পত্তি কিনতে আসেনি, সে তার অতীতের একটা অংশকে কিনতে এসেছিল, যা সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। কিন্তু ইরা তাকে সেই সুযোগ দেবে না। তার চোখের কঠিন চাহনি রোহনকে বুঝিয়ে দিল, এই যুদ্ধটা কেবল টাকার নয়, এই যুদ্ধটা আত্মসম্মানের। রোহন কলকাতা ছাড়তে পারল না। কোম্পানির নতুন প্রজেক্টের জন্য তাকে আরও কিছুদিন থাকতে হবে। এই অজুহাতে সে শহরে থেকে গেল। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য। সে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল যে এটা শুধু একটা ব্যবসায়িক চুক্তি, কিন্তু তার মন বারবার ছুটে যাচ্ছিল সেই পুরনো ওয়ার্কশপের দিকে। সে প্রায়ই বিকেলে ওয়ার্কশপের আশেপাশে ঘুরতে যেত, দূর থেকে ইরাকে দেখত। ইরা একা হাতে সব সামলাচ্ছে, পুতুল বানানো, রং করা, দোকানে বিক্রি করা। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখে এক অদ্ভুত জেদ। একদিন রোহন দেখল মিষ্টি ওয়ার্কশপের বাইরে একা বসে খেলছে। সে সাহস করে এগিয়ে গেল। তোমার নাম কি? রোহন নরম গলায় জিজ্ঞাসা করল। মিষ্টি চোখ তুলে তাকাল। মিষ্টি, তুমি কে? আমি তোমার মায়ের পুরনো বন্ধু। মিষ্টির চোখে কৌতূহল ফুটে উঠল। রোহন তার পকেট থেকে একটা চকলেট বের করে মিষ্টির হাতে দিল।
মিষ্টির সরল হাসিটা রোহনের বুকের ভেতরটা গলিয়ে দিল। এই হাসির জন্যই তো সে সব কিছু করতে পারে। এরপর থেকে মিষ্টির সাথে তার একটা নীরব বন্ধুত্ব গড়ে উঠল। রোহন প্রায় তার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসত, আর মিষ্টি তাকে তার পুতুলের গল্প শোনাত। এরা দূর থেকে সব দেখত, কিন্তু কিছু বলত না। তার মনের বরফটা হয়তো একটু একটু করে গলতে শুরু করেছিল। অন্যদিকে মুম্বাইয়ের অফিসে রোহনের বিজনেস পার্টনার বিক্রম অধৈর্য হয়ে উঠছিল। বিক্রম ছিল রোহনের সম্পূর্ণ বিপরীত, নির্মম, হিসেবে এবং আবেগহীন। তার কাছে উত্তর কলকাতার ওই পুরনো এলাকাটা ছিল সোনা ফলানোর জমি। সে ভিডিও কলে রোহনকে বলল, রোহন, তুমি একটা সামান্য ওয়ার্কশপের জন্য এত সময় নষ্ট করছো কেন? যদি ওই মহিলা রাজি না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। রোহন দৃঢ় গলায় বলল, আমি বিষয়টা দেখছি বিক্রম, তুমি এর মধ্যে এসো না। কিন্তু বিক্রম সোনার পাত্র নয়। রোহনের এই দুর্বলতা সে টের পেয়ে গিয়েছিল। সে নিজের ক্ষমতায় কাজ হাসিল করার সিদ্ধান্ত নিল। কয়েকদিন পর ইরার কাছে পৌরসভা থেকে একটা আইনি নোটিশ এলো। নোটিশে বলা হয়েছে ওয়ার্কশপের কাঠামোটি বিপজ্জনক এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাই এটিকে অবিলম্বে খালি করে দিতে হবে। ইরা নোটিশটা হাতে নিয়ে পাথর হয়ে গেল। এটা একটা ষড়যন্ত্র সে বুঝতে পারছিল, আর তার মনে হল এই ষড়যন্ত্রের পেছনে রোহন ছাড়া আর কেউ থাকতে পারে না। সেদিন সন্ধ্যায় যখন রোহন মিষ্টির জন্য একটা নতুন পুতুল নিয়ে ওয়ার্কশপে এলো, ইরা রাগে ফেটে পড়ল। সে পুতুলটা মাটিতে আঁচড়ে ফেলে দিল। এই তোমার আসল রূপ, তাই না? ইরা চিৎকার করে বলল, একদিকে বন্ধুত্বের অভিনয় আর অন্যদিকে আমার সর্বনাশ করার পরিকল্পনা। রোহন হতবাক হয়ে গেল। তুমি কি বলছো ইরা? আমি কিছুই বুঝতে পারছি না। এই নোটিশটা তুমি পাঠিয়েছ, তাই না? ইরা তার মুখের ওপর নোটিশটা ছুঁড়ে মারল। রোহন নোটিশটা পড়ল। তার মুখটা রাগে এবং অপমানে কঠিন হয়ে উঠল। সে বুঝতে পারল বিক্রম তার পিঠের পেছনে ছুরি চালিয়েছে, কিন্তু ইরাকে সে কিভাবে বোঝাবে? ইরার চোখে অবিশ্বাস আর ঘৃণা, যা রোহনের হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছিল। রোহন সেদিন কোনো কথা না বলে ওয়ার্কশপ থেকে বেরিয়ে এসেছিল। অপমানের চেয়েও বেশি ছিল যন্ত্রণা। ইরা তাকে বিশ্বাস করেনি। সে সোজা তার হোটেলে ফিরে বিক্রমকে ফোন করল। তুমি এটা কি করেছ বিক্রম? রোহনের গলার স্বর ছিল বরফের মতো শীতল। বিক্রম নির্লিপ্তভাবে বলল, যা করার দরকার ছিল তাই করেছি। আবেগের কোনো জায়গা নেই ব্যবসায়। আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি বিক্রম, এই বিষয়টা থেকে দূরে থাকো। এটা এখন আর শুধু ব্যবসা নেই। রোহন ফোনটা কেটে দিল। সে বুঝতে পারছিল তাকে এবার সরাসরি লড়াইয়ে নামতে হবে। পরদিন সকালেই সে তার সেরা আইনি দলকে কলকাতায় উড়িয়ে নিয়ে এলো। তারা পৌরসভার নোটিশটিকে চ্যালেঞ্জ করল এবং প্রমাণ করে দিল যে নোটিশটি ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। রোহন তার প্রভাব খাটিয়ে পুরো বিষয়টা তদন্ত করার জন্য চাপ সৃষ্টি করল। ইরা খবরটা পেল কারিগর দাদার কাছ থেকে। সে অবাক হল, রোহন যদি ষড়যন্ত্রকারী হয় তাহলে সে নিজেই কেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবে? তার মনের মধ্যে একটা দ্বিধার ঝড় উঠল। সেদিন সন্ধ্যায় যখন ওয়ার্কশপ বন্ধ হয়ে গিয়েছিল, ইরা একা বসেছিল। হঠাৎ তার মনে পড়ে গেল বহু বছর আগের একটা দিনের কথা। সেদিনও এমনই এক সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। রোহন তাকে মুম্বাই যাবার কথা বলেছিল। আমি বড় হতে চাই ইরা, রোহন বলেছিল। এই ছোট গলিতে আমার স্বপ্নগুলো আটকে থাকবে। আর আমাদের স্বপ্ন, আমাদের পুতুলের স্বপ্ন? ইরা কান্না ভেজা গলায় জিজ্ঞেস করেছিল।
ওসব ছেলে মানুষইরা, বাস্তবটা অনেক কঠিন। সেই উত্তরটা তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। রোহন চলে গিয়েছিল, আর ইরা তার ছেলেমানুষী স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে পড়েছিল। আজ এত বছর পর সেই রোহনই তার ছেলেমানুষী স্বপ্নটাকে বাঁচানোর জন্য লড়াই করছে। কেন? তার চিন্তার মাঝেই রোহন ওয়ার্কশপের দরজায় এসে দাঁড়াল। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু কোনো অভিযোগ ছিল না। আমি শুধু বলতে এসেছিলাম যে নোটিশটার বিষয়টা সমাধান হয়ে গেছে, রোহন শান্ত গলায় বলল। তোমাকে আর চিন্তা করতে হবে না। ইরা তার দিকে তাকিয়ে রইল। কেন করছো এসব? সে মৃদু স্বরে জিজ্ঞেস করল। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলল। হয়তো প্রায়শ্চিত্ত করার জন্য, সে বলল। আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি ইরা। সাফল্য, টাকা, ক্ষমতা সব পেয়েছি, কিন্তু শান্তি পাইনি। আমি সেই রোহনকে খুঁজে বেড়াচ্ছি যে এই ওয়ার্কশপের ধুলো মাটিতে তার আত্মাকে রেখে গিয়েছিল। এই প্রথম ইরার মনে হল তার সামনের মানুষটা কোনো কর্পোরেট টাইকুন নয়, সে একজন ক্লান্ত, পথ হারানো পথিক যে তার ঘরে ফিরতে চায়। তাদের মাঝখানের বরফের দেয়ালটা একটু একটু করে গলতে শুরু করল, কিন্তু পুরোপুরি ভেঙে যাওয়ার জন্য হয়তো আরও বড় কোনো ঝড়ের প্রয়োজন ছিল। কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ ভাসতে শুরু করেছে। ঢাকের আওয়াজ, আলোর রোশনাই আর মানুষের ভিড় শহরটা যেন নতুন করে জেগে উঠছে। এই উৎসবের আবহাওয়া ওয়ার্কশপের পরিবেশকেও কিছুটা হালকা করে দিয়েছিল। ইরা নতুন উদ্যমে পুতুল বানানোর কাজে লেগে পড়েছিল। তার মনে একটা ক্ষীণ আশা জন্মেছিল। রোহনও এখন প্রায় প্রতিদিনই ওয়ার্কশপে আসত। সে আর ব্যবসায়িক প্রস্তাব নিয়ে কথা বলত না। সে চুপচাপ এক কোণে বসে ইরার কাজ দেখত, কখনো কারিগর দাদাকে সাহায্য করত, আবার কখনো মিষ্টির সাথে খেলায় মেতে উঠত। সে যেন ধীরে ধীরে এই ওয়ার্কশপের জীবনের একটা অংশ হয়ে উঠছিল। কিন্তু বিক্রম এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। রোহনের এই পরিবর্তনকে সে বিপদ হিসাবে দেখছিল। সে বুঝতে পারছিল রোহনকে ভাবনাত্মকভাবে দুর্বল করে দিলে প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। তাই সে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। একদিন ওয়ার্কশপের জন্য আনা দামি কাঠ এবং রঙের চালান রাস্তা থেকেই উধাও হয়ে গেল। তারপর কারিগর দাদাকে কয়েকজন অচেনা লোক হুমকি দিয়ে গেল যাতে তিনি ওয়ার্কশপ ছেড়ে দেন। ইরা ভেঙে পড়ল। পুজোর আগে তাদের অনেক কাজ শেষ করার কথা ছিল, কিন্তু এখন সব কিছু অনিশ্চিত। রোহন যখন খবরটা পেল, তার চোখ রাগে জ্বলে উঠল। সে জানত এটা বিক্রমের কাজ। সে বুঝতে পারল শুধু রক্ষণাত্মক খেললে আর চলবে না, বিক্রমকে তার নিজের খেলাতেই হারাতে হবে। রোহনের মাথায় একটা নতুন পরিকল্পনা এলো। সে ইরাকে বলল, আমরা এই পুজোতেই একটা বড় পুতুল নাচের প্রদর্শনীর আয়োজন করব ইরা, এমন একটা শো যা সারা কলকাতা দেখবে। ইরা অবিশ্বাসের চোখে তাকালো। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো কিছুই নেই, সব ব্যবস্থা আমি করব, রোহন দৃঢ়তার সাথে বলল। তুমি শুধু তোমার সেরা কাজটা তৈরি করো। রোহন তার সমস্ত শক্তি এবং যোগাযোগ কাজে লাগাল। সে শহরের সবচেয়ে বড় পূজা মণ্ডপের পাশে একটা বিশাল মঞ্চ তৈরির ব্যবস্থা করল। সে সেরা সাউন্ড এবং লাইটিংয়ের ব্যবস্থা করল। সে কলকাতার সমস্ত বড় মিডিয়াকে আমন্ত্রণ জানাল। সেদিন সন্ধ্যায় যখন রোহন একটা ভাঙা পুতুল সারাতে ইরাকে সাহায্য করছিল, তাদের হাত একে অপরকে স্পর্শ করল। একটা পুরনো অনুভূতি, একটা পুরনো বোঝাপড়া যেন বিদ্যুতের মতো তাদের দুজনের শরীরেই খেলে গেল। ইরা রোহনের চোখের দিকে তাকাল। সেখানে সে দেখল এক অচেনা দৃঢ়তা, এক অচেনা আবেগ। সে বুঝতে পারছিল রোহন শুধু তার ওয়ার্কশপ বাঁচানোর জন্য লড়ছে না, সে তাদের হারিয়ে যাওয়া অতীতটাকে বাঁচানোর জন্য লড়ছে। ইরাও তার সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে কাজে লেগে পড়ল। তার হাতে ছিল তার পূর্বপুরুষের শিল্প, আর পাশে ছিল তার শৈশবের ভালোবাসা। সে জানত এই লড়াইয়ে তাকে জিততেই হবে। পুজোর ঢাকের আওয়াজ যেন তাদের দুজনের হৃৎস্পন্দনের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল, এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল।
অষ্টিমের রাত। সারা কলকাতা যখন উৎসবের আলোয় ঝলমল করছে, তখন ইরার ওয়ার্কশপে নেমে এলো এক অন্ধকার ছায়া। বিক্রম কয়েকজন গুন্ডা এবং একটি জাল ধ্বংসের আদেশপত্র নিয়ে হাজির হল। এই জায়গাটা এখনই খালি করতে হবে। বিক্রমের গলায় ছিল ক্রূর হাসি। কারিগর দাদা এবং অন্য কারিগররা বাধা দিতে গেলে গুন্ডারা তাদের ওপর চড়াও হল। ওয়ার্কশপের ভেতরে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। ঠিক সেই সময়ে কয়েক মাইল দূরে রোহন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে বসেছিল। একটি $1 মিলিয়ন চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। তার সমস্ত মনোযোগ ছিল প্রেজেন্টেশনের ওপর। হঠাৎ তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। কারিগর দাদার নম্বর। রোহন ফোনটা কেটে দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার ফোন এলো। রোহনের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মিটিংয়ের মাঝখানেই উঠে দাঁড়াল। তার পার্টনাররা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো, এইটুকু বলেই রোহন মিটিং রুম থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল। তার কাছে এখন এই $1 মিলিয়ন চুক্তির চেয়েও মূল্যবান কিছু দাঁও পড়েছিল। রোহন যখন ওয়ার্কশপে পৌঁছাল, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। গুন্ডারা জিনিসপত্র ভাঙচুর করছে আর বিক্রম দাঁড়িয়ে হাসছে। রোহনকে দেখে সে চমকে উঠল। তুমি এখানে কি করছো? আমার যা করা উচিত তাই করছি, রোহন গর্জে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে গুন্ডাদের দিকে তেড়ে গেল। তার কর্পোরেট পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা উত্তর কলকাতার সেই লড়াকু ছেলেটা যেন আবার জেগে উঠেছিল। একাই সে কয়েকজনকে কাবু করে ফেলল। ঠিক তখনই তার ফোন পেয়ে পুলিশ এবং মিডিয়ার গাড়ি এসে হাজির হল। রোহন আগে থেকেই এক প্রভাবশালী সাংবাদিক বন্ধুকে ফোন করে রেখেছিল, যিনি বিক্রমের দুর্নীতির ইতিহাস জানতেন। ক্যামেরার ফ্ল্যাশের আলোয় বিক্রমের আসল চেহারাটা সবার সামনে প্রকাশ হয়ে গেল। পুলিশ বিক্রম এবং তার গুন্ডাদের গ্রেফতার করল। ওয়ার্কশপটা রক্ষা পেল। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, রোহন ইরার হাতটা ধরল। চলো আমার সাথে। সে হতবাক ইরাকে টেনে নিয়ে গেল কাছের সেই পূজা মণ্ডপের দিকে। সেখানে একটা বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। হাজার হাজার দর্শক অপেক্ষা করছে। রোহন মাইক্রোফোনটা হাতে নিল। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্য, পুতুল নাচ। পরিবেশন করছেন এই শিল্পের শেষ ধারক ইরা। দর্শকের করতালিতে চারদিক মুখরিত হয়ে উঠল। ইরা মঞ্চে উঠল। তার চোখে জল। সে রোহনের দিকে তাকাল। তার চোখে ছিল কৃতজ্ঞতা, বিস্ময় আর ভালোবাসা। সে তার পুতুলগুলোকে হাতে তুলে নিল। আজ সে তার গল্প বলবে, তাদের দুজনের গল্প, এক রাজা আর রানীর গল্প, যারা হারিয়ে গিয়েও আবার পথ খুঁজে পেয়েছিল। পুতুলের সুতোর টানে মঞ্চে জীবন্ত হয়ে উঠল এক রূপকথার জগৎ। ইরা তার আঙুলের জাদুতে ফুটিয়ে তুলল এক রাজা আর রানীর প্রেম, বিচ্ছেদ আর পুনর্মিলনের গল্প। তার প্রতিটি সংলাপ, প্রতিটি হারকা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখল। এটা শুধু একটা পুতুল নাচ ছিল না, এটা ছিল ইরার আত্মার প্রকাশ। মঞ্চের পাশে দাঁড়িয়ে রোহন দেখছিল। ইরার চোখে সে দেখছিল তার শিল্পের প্রতি গর্ব, আর দর্শকদের চোখে দেখছিল মুগ্ধতা। সে বুঝতে পারছিল সে আজ শুধু একটা ওয়ার্কশপকে বাঁচায়নি, সে একটা স্বপ্নকে বাঁচিয়েছে। প্রদর্শনী যখন শেষ হল, তখন করতালির শব্দে আকাশ বাতাস ফেটে পড়ছিল। পরদিন সকালে কলকাতার সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় ছিল ইরার পুতুল নাচের খবর। তার ওয়ার্কশপ রাতারাতি বিখ্যাত হয়ে গেল। বিক্রমকে কোম্পানি থেকে বরখাস্ত করা হল এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা শুরু হল। কয়েকদিন পর যখন পুজোর উন্মাদনা কিছুটা কমে এসেছে, রোহন ইরার কাছে একটা নতুন প্রস্তাব নিয়ে এলো। আমি চাই না এই শিল্পটা আবার হারিয়ে যাক ইরা, সে বলল। আমি একটা সাংস্কৃতিক ট্রাস্ট তৈরি করতে চাই। এই ওয়ার্কশপে একটা আধুনিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। নতুন প্রজন্ম এখানে এসে পুতুল নাচ শিখবে। সে ইরার দিকে তাকিয়ে বলল, আমি শুধু একজন বিনিয়োগকারী হিসাবে থাকব। শৈল্পিক নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তোমার হাতে থাকবে।
ইরা অবাক হয়ে শুনছিল। রোহন তাকে তার স্বপ্ন পূরণের একটা রাস্তা তৈরি করে দিচ্ছিল, কোনো শর্ত ছাড়াই। কেন? ইরা জিজ্ঞেস করল। তুমি তো এখন সহজেই এই জায়গাটা নিয়ে নিতে পারো। রোহন মৃদু হাসল। কারণ এই জায়গাটা কিনে নেওয়ার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু আমি খুঁজে পেয়েছি, সে বলল। আমি আমার আত্মাকে ফিরে পেয়েছি, ইরা। ইরার চোখ জলে ভরে গেল। তাদের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত অভিমান ধুয়ে মুছে গেল। সে রোহনের হাতটা ধরল। আমি রাজি। সেই সন্ধ্যায় তারা দুজনে গঙ্গার ঘাটে বসেছিল। নদীর জলে প্রতিফলিত হচ্ছিল শহরের আলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? রোহন অপরাধীর মতো বলল। ইরা তার কাঁধে মাথা রাখল। আমরা দুজনেই হয়তো পথ হারিয়েছিলাম, সে বলল। কিন্তু গুরুত্বপূর্ণ হল আমরা আবার একসাথে পথটা খুঁজে পেয়েছি। তারা অনেকক্ষণ চুপ করে বসে রইল। কোনো কথা বলার প্রয়োজন ছিল না। তাদের নীরবতাই যেন হাজারো না বলা কথা বলে দিচ্ছিল। তারা শুধু একে অপরের অস্তিত্বকে অনুভব করছিল, আর তাদের চারপাশে থাকা গঙ্গার বাতাস যেন তাদের নতুন করে শুরু করার গল্পটাকে আশীর্বাদ করছিল। কয়েক মাস পরের এক ঝলমলে সকাল। উত্তর কলকাতার সেই পুরনো ওয়ার্কশপটা এখন নতুন রূপে সেজে উঠেছে। স্মৃতির পুতুল এই নামে একটা সুন্দর বোর্ড দরজার ওপর ঝুলছে। ভেতরে এখন আর ধুলো বা হতাশার ছাপ নেই। দেয়ালগুলো নতুন করে রং করা হয়েছে, তাতে ঝুলছে বিভিন্ন ধরনের পুতুলের ছবি। একদিকে চলছে পুতুল বানানোর কাজ, অন্যদিকে একদল নতুন ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে কারিগর দাদার কাছে কাঠের কাজ শিখছে। ওয়ার্কশপটা এখন শুধু একটা কর্মক্ষেত্র নয়, এটা একটা জীবন্ত শিল্পকেন্দ্র। ইরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী, আরও বেশি প্রাণবন্ত। তার চোখে এখন আর ক্লান্তির ছাপ নেই, আছে স্বপ্ন পূরণের আলো। সে নতুন প্রজন্মের হাতে তার পূর্বপুরুষদের শিল্পকে তুলে দিচ্ছে, আর তার মুখটা গর্বে উজ্জ্বল হয়ে উঠছে। রোহনও এখন আর মুম্বাইয়ের সেই ব্যস্ত কঠোর সিইও নেই। সে তার বেশিরভাগ সময় কলকাতাতেই কাটায়। সে দামি স্যুট ছেড়ে এখন সাধারণ শার্ট প্যান্ট পরে। তার মুখে এখন আর সেই কর্পোরেট কাঠিন্য নেই, আছে এক অদ্ভুত শান্তি। সে ট্রাস্টের কাজ দেখাশোনা করে, কিন্তু তার সবচেয়ে প্রিয় কাজ হল ওয়ার্কশপে এসে বসে থাকা। সে মিষ্টির সাথে খেলে, কারিগরদের সাথে গল্প করে, আর ইরার কাজ দেখে। সেদিন বিকেলে ওয়ার্কশপের এক কোণে ইরা আর রোহন একসাথে তাদের মেয়ে মিষ্টিকে একটা পুরনো রাজা পুতুলের সুতো কিভাবে ধরতে হয় তা শেখাচ্ছিল। এই পুতুলটাই ছিল তাদের শৈশবের প্রিয়। দেখো সোনা, এইভাবে। রোহন মিষ্টির ছোট্ট আঙুলগুলো ধরে সুতোর টানটা শেখাচ্ছিল। রাজাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তার চোখে থাকবে সাহস। ইরা পাশে বসে হাসছিল, আর রানীর চোখে থাকবে ভালোবাসা আর প্রজ্ঞা, সে যোগ করল। মিষ্টি খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন তাদের হারানো শৈশব প্রতিধ্বনিত হচ্ছিল। তারা তিনজনে মিলে একটা নতুন গল্প তৈরি করছিল, ভালোবাসা, বিশ্বাস আর ঐতিহ্যের গল্প। রোহন ইরার দিকে তাকাল। তার চোখে ছিল অসীম কৃতজ্ঞতা আর ভালোবাসা। সে তার জীবনের সবচেয়ে বড় চুক্তিটা করে ফেলেছে, টাকার বিনিময়ে নয়, হৃদয়ের বিনিময়ে। সে তার স্মৃতিকে ফিরে পেয়েছে, তার পুতুলকে ফিরে পেয়েছে, তার ইরাকে ফিরে পেয়েছে। ওয়ার্কশপের বাইরে কলকাতার জীবন তার নিজের গতিতে চলছিল, কিন্তু ভেতরে একটা ছোট্ট পরিবার তাদের নিজেদের সুখের জগৎ তৈরি করে নিয়েছিল, যেখানে প্রতিটি সুতোর টানে লুকিয়েছিল একটা নতুন সূচনার প্রতিশ্রুতি। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসলে এখান থেকেই শুরু হল। তাদের নতুন জীবনটা ছিল শান্ত, কিন্তু সাধারণ নয়। প্রতিটি দিনই ছিল নতুন কিছু আবিষ্কারের। রোহন, যে কিনা একদিন $multi-billion সাম্রাজ্য চালাত, সে এখন মাটির গন্ধ, কাঠের স্পর্শ আর রঙের সুবাসের মধ্যে তার আনন্দ খুঁজে পেয়েছিল।
সে শিখেছিল কিভাবে একটা নিষ্প্রাণ কাঠে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সে শিখেছিল কিভাবে গল্পের মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করতে হয়। ইরা তাকে শিখিয়েছিল যে সবচেয়ে বড় সাফল্য টাকার অঙ্কে মাপা যায় না, মাপা যায় মানুষের হাসিতে। একদিন ট্রাস্টের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ এল। উৎসবটি হবে প্যারিসে। ইরা প্রথমে ইতস্তত করছিল, আমরা কি পারব রোহন? এত বড় মঞ্চ, মিডল এজ ফিমেল, অদ্ভুত মঞ্চ। রোহন তার হাতটা ধরল। আমরা পারব না ইরা, তুমি পারবে, তোমার শিল্প পারবে। আমি শুধু তোমার পাশে থাকব, তোমার ছায়া হয়ে। এই বিশ্বাসটাই ইরার সবচেয়ে বড় শক্তি ছিল। প্যারিসের মঞ্চে ইরার পুতুলেরা শুধু বাংলার লোককথা বলল না, তারা বলল ভালোবাসার সর্বজনীন ভাষা। বিদেশের দর্শকেরা মুগ্ধ হয়ে দেখল। স্মৃতির পুতুল আন্তর্জাতিক খ্যাতি অর্জন করল। কিন্তু এই খ্যাতির আলোর চেয়েও তাদের কাছে বড় ছিল একসাথে এই পথটা চলার আনন্দ। তারা প্রমাণ করে দিয়েছিল যে ঐতিহ্যকে আঁকড়ে ধরেও আধুনিক বিশ্বের সাথে তাল মেলানো যায়। উৎসব থেকে ফিরে আসার পর রোহন ইরাকে একটা ছোট বাক্স উপহার দিল। বাক্সের ভেতরে ছিল একটা পুরনো বিবর্ণ ছবি। ছবিতে কিশোর রোহন আর কিশোরী ইরা একসাথে একটা পুতুলের দিকে তাকিয়ে হাসছে। ছবির পেছনে লেখা ছিল, যেখান থেকে শুরু করেছিলাম। ইরা ছবিটা বুকে জড়িয়ে ধরল। আমরা অনেক দূর চলে এসেছি, তাই না?